নমস্কার, সকলকে স্বাগত জিওগ্রাফি মন্থন চ্যানেলে। আজকের টপিকটি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, যা গতবার ক্লাসের ভিডিওতে কমেন্টে সোমনাথ মুখার্জি নামে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলেন। তো তার রিকোয়েস্টে আজকের টপিকটা নিয়ে এসেছি এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে পিডিএফ কোথায় পাবে। তো চলো বেশি দেরি না করে আমরা টপিকটা শুরু করি। আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচার জানতে গেলে সবার আগে আমাকে এই কনসেপ্টটা জানতে হবে যে আর্থের লেয়ার গুলো কিরকম। অর্থাৎ আমরা সকলেই জানি পেঁয়াজের গঠন, অর্থাৎ পেঁয়াজ যেমন এক একটা খোলস থাকে, আরেকটা খোলস খুললে ভিতরে আরেকটা খোলস পাবে, এমনই কিছু লেয়ার দিয়ে আমাদের পৃথিবী গঠিত। এই লেয়ার গুলোর নাম আছে, যেমন এর বাইরের লেয়ারকে আমরা বলি ক্রাস্ট, যেটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তর, যেটা আমাদের ভূপৃষ্ঠ, সেটা হচ্ছে আমাদের ক্রাস্ট। তার ভেতরের পোর্শনটাকে আমরা বলি ম্যান্টেল, অর্থাৎ গুরুমণ্ডল, এবং তার ভেতরের একদম অংশকে আমরা বলি কোর, অর্থাৎ কেন্দ্রমণ্ডল। তারপর কেন্দ্রমণ্ডলেরও পার্ট থাকে, গুরুমণ্ডলেরও পার্ট থাকে, সেটা আমরা সামনে আবার পড়ব। তো সবার আগে বলে দিই, এই আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচার টপিকটা এমন একটা টপিক যা এই ছবিটা মাথায় রাখলে সম্পূর্ণটা তুমি নিজে বানিয়ে লিখতে পারো। তবে আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচার সম্পর্কে ডিরেক্ট ক্লাস শুরু করার আগে আমরা জেনে নেব যে আর্থের ভেতরে যে এই স্ট্রাকচারটা আমরা যে এই ছবিতে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোর, ম্যান্টল, লিথোস্ফিয়ার, অ্যাস্তনোস্ফিয়ার, এই যে আমরা দেখতে পাচ্ছি এবং এদের যে গভীরতা, এগুলো আমরা কি করে জানতে পেরেছি সেটা সম্বন্ধে আমরা এখন জানব। সবার আগে দেখো পৃথিবীর ভেতরের গভীরতা 6,378 কিলোমিটার। তো পৃথিবীর অভ্যন্তরে মানুষের সরাসরি পৌঁছানো অসম্ভব, কারণ পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6,378 কিলোমিটার। তো এত গভীরে মানুষের গর্ত খুঁড়ে পৌঁছানো তো সম্ভব নয়। তবে ভূবিজ্ঞানীরা প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দু ধরনের উৎসের তথ্যের উপর ভিত্তি করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করেছে, অর্থাৎ ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে কি? ডিরেক্ট বলতে আমরা যখন সশরীরে কোনো কিছু জানার চেষ্টা করছি তখন সেটা হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট। আর ইনডিরেক্ট মানে যেখানে আমাকে আমার সশরীরে যাওয়া সম্ভব হচ্ছে না, সেখানে আদার্স কিছু পদ্ধতি অবলম্বন করে সেই জায়গার ধারণা আমরা নেওয়ার জন্য চেষ্টা করি, সেটাকে আমরা বলছি ইনডিরেক্ট। তো দেখো এখানে প্রত্যক্ষ উৎস বলতে কি বোঝাচ্ছে, যে বিজ্ঞানীরা সরাসরি যেসব উৎস থেকে উপাদান সংগ্রহ করে পরীক্ষা করতে পারেন, যেমন ভূপৃষ্ঠের শিলা ও গভীর খনন কাজ, অর্থাৎ খনি ও গভীর ড্রিলিং প্রজেক্ট থেকে সংগৃহীত শিলা পরীক্ষা করে ভূত্বকের গঠন সম্পর্কে জানা যায়। আচ্ছা, এখান থেকে আমার একটা কথা মনে পড়লো, যে পরীক্ষায় খুব আসে যে পৃথিবীর গভীরতম সোনার খনি কোনটি? পৃথিবীর গভীরতম সোনার খনি কোনটি? দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ। এটা শর্ট কোশ্চেনে বেশ কিছু কম্পিটিটিভ এক্সামেও আসতে দেখা গেছে। নেক্সট দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অর্থাৎ অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গলিত ম্যাগমা, লাভা সরাসরি পরীক্ষা করে গুরুমণ্ডলের রাসায়নিক উপাদান ও গঠন বোঝা যায়। অর্থাৎ ম্যাগমার মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারি তার মানে ভূ অভ্যন্তরে এই সমস্ত পদার্থের অবস্থান রয়েছে। আচ্ছা, এরপর আমরা এতক্ষণ আলোচনা করলাম ডিরেক্ট, এবার আমরা পড়বো ইনডিরেক্ট, অর্থাৎ পরোক্ষ উৎস। পরোক্ষ উৎস কোনগুলো? পৃথিবীর গভীরতম অংশ, যেমন কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানার প্রধান উপায় হলো পরোক্ষ উৎস। কারণ কি, এত গভীরে আমাদের কখনোই নিজে গিয়ে পরীক্ষা করা সম্ভব না।
কারণ কেন্দ্রমণ্ডলে লাভা রয়েছে, ঠিক আছে, যা যেখানে ফিজিক্যালি গিয়ে কারোরই পক্ষে পরীক্ষা করা সম্ভব নয়, তো সেখানে আমাদেরকে পরোক্ষ উৎসের মাধ্যমেই জানতে হয়। তো পরোক্ষ উৎস কোনগুলো? সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভ। পৃথিবীর অভ্যন্তরে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য উৎস। ভূমিকম্পনের সময় নির্গত পি এবং এস তরঙ্গের গতিপথ ও তীব্রতা পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন পি তরঙ্গ কঠিন ও তরল উভয়ের মধ্যে দিয়েই যেতে পারে। এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমেই যেতে পারে। এর থেকে জানা গেছে যে বহিঃকেন্দ্রীয় মণ্ডল তরল অবস্থায় রয়েছে। দেখো, সিসমিক ওয়েভ হচ্ছে আমাদের তিনটে রয়েছে। তিনটে কি কি? পি, এস আর এল। পি হচ্ছে প্রাথমিক, এস সেকেন্ডারি আর এল হচ্ছে পার্শ্বীয় তরঙ্গ। এরপরে যদিও পড়বো আছে, যাই হোক আগে আমরা দেখে নিই উল্কাপাত। উল্কাপাত হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীতে আসা উল্কাপিণ্ডগুলোর উপাদানগুলি মতন শিলা ও ধাতু দিয়ে তৈরি। এই উল্কার যে রাসায়নিক বিশ্লেষণ, সেখান থেকে পৃথিবীর গভীরের উপাদানগুলো সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেমন পৃথিবীর অভ্যন্তরে লোহা এবং নিকেল আছে, সেটা আমরা এই উল্কাপাতের যে রাসায়নিক বিশ্লেষণ সেটা করেই ধারণা নিতে পারি। এছাড়া কি তাপমাত্রা, চাপ, ঘনত্ব বৃদ্ধি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর যত গভীরে যাওয়া যায় তত তাপ এবং চাপ বাড়তে থাকে। প্রতি 100 কিলোমিটার 100 মিটার তাপমাত্রা 100 মিটারের তাপমাত্রা এবং অভ্যন্তরীণ চাপ, শিলার ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এই সমস্ত গাণিতিক হিসাব থেকেই পৃথিবীর কেন্দ্রের চাপ এবং তাপমাত্রার অনুমান করা সম্ভব হয়েছে। মহাকর্ষীয় অসঙ্গতি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যানোমালি। ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে মহাকর্ষের বলের মানের তারতম্য দেখে ভূত্বকের নিচে পদার্থের ঘনত্বের বন্টন জানা যায়। অর্থাৎ পৃথিবীতে সব জায়গায় কিন্তু মহাকর্ষের বলের মান সমান নয়, কোথাও বেশি রয়েছে, কোথাও কম রয়েছে। এর থেকে আমরা আন্দাজ করতে পারি যে ভূত্বকের নিচে পদার্থের ঘনত্বের বন্টনও সমান নয়। ভূচৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি নির্দেশ করে। এর কেন্দ্রে সান্দ্র বা তরল লোহার প্রবাহ রয়েছে, যে ডায়নামো এফেক্টের মাধ্যমে চৌম্বকত্ব তৈরি করছে। এক্সট্রা ইনফরমেশন কি? এক্সট্রা ইনফরমেশন সবার আগে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। সেকেন্ড ইনফরমেশন, পৃথিবীর অভ্যন্তরে প্রতি 32 কিলোমিটার শুধু মিটার 32 মিটার গভীরতায় উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। নেক্সট, প্রতি 100 মিটার গভীরতায় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। আর পড়বো সিসমিক ওয়েভ সম্বন্ধে। সিসমিক ওয়েভের কিছু ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে সিসমোলজি কথাটা। সিসমোলজি কি জিনিস? সিসমোলজি হচ্ছে ভূমিকম্পের সম্পর্কে পঠন পাঠন করা হয় যে শাখায়, তাকে বলা হয় সিসমোলজি। তাহলে এই সিসমোলজি সিসমোলজি এই কথাটি কে উৎপন্ন করেছিল? সর্বপ্রথম কে ব্যবহার করেছিল এই শব্দটি? রবার্ট মলেট। রবার্ট মলেট সবার প্রথম এই সিসমোলজি ওয়ার্ডটি ব্যবহার করেছিল, যার কারণে রবার্ট মলেটকেই বলা হয় কি ফাদার অফ সিসমোলজি। ফাদার অফ সিসমোলজি, ঠিক আছে? এটা কিছু এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এরপর চলে আসবো আমরা সিসমোলজি সম্পর্কে কিছুটা জানবো, অর্থাৎ ভূমিকম্প বিজ্ঞান সম্পর্কে। কেন জানবো? কারণ কি ভূমিকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটার মাধ্যমে আমরা ভূ অভ্যন্তরের বিশ্লেষণ সম্পর্কে জানতে পারি। তাই একটু ধারণা নিয়ে নেব। তো ভূমিকম্প বিজ্ঞান অর্থাৎ সিসমোলজি অধ্যয়ন করে আমরা জানতে পারি যে এই আমাদের যে ভূমিকম্পের তরঙ্গ বা সিসমিক ওয়েভ, সেটা মূলত দুই প্রকার। একটা হচ্ছে দেহ তরঙ্গ অর্থাৎ বডি ওয়েভ, ঠিক আছে? এই বডি ওয়েভে দুই ধরনের তরঙ্গ আছে। একটা হলো পি তরঙ্গ অর্থাৎ প্রাইমারি ওয়েভ, আর একটা হচ্ছে আমাদের এস তরঙ্গ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ। মেন বিষয়টা কি? মেন হচ্ছে পি তরঙ্গ, এটা কঠিন, তরল ও গ্যাসীয় তিন ধরনের মাধ্যমের মধ্যে দিয়ে প্রসারিত হতে পারে। কিন্তু
এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তো এই তরঙ্গের বিচরণের পার্থক্যে আমরা বুঝতে পারি যে পৃথিবীর অভ্যন্তরে কত দূর পর্যন্ত কোন ধরনের পদার্থ অবস্থান করছে। আরেকটা আচ্ছা হলো আমাদের পৃষ্ঠ তরঙ্গ। তো একটা হলো দেহ তরঙ্গ বা বডি ওয়েভ, আরেকটা হলো পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। আর এই তরঙ্গটা কেবলমাত্র পৃথিবীর উপরিভাগে ভূত্বক দিয়ে প্রবাহিত হয়। একে লাভ রিলে তরঙ্গ বলা হয়। ভূমিকম্পের সময় যে ভূপৃষ্ঠে ভয়াবহ ধ্বংস হয় বা দুরনী দেখা যায়, সেটা এই এল তরঙ্গের জন্য দেখা যায়। পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। ঠিক আছে, এবার একটা ছবি দেখো। এটা কিসের ছবি? এটা হচ্ছে সিসমোগ্রামের ছবি। অর্থাৎ সিসমো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তুলে দিয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে বা আমাদের স্কুলের এক্সামে সচরাচর দেখা যায়। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা ও সময় রেকর্ড করার যন্ত্র। আর এই সিসমোগ্রাফেই এই সিসমোগ্রাম নামক এই চার্টটা থাকে, যেখানে কি হয়, আহ অঙ্কিত তরঙ্গ রেখা মানে ভূমিকম্পের সময় যে দোলনটা হয়, সেই অঙ্কন রেখাটা দেখা যায়। সেই চার্টটাকেই বলা হচ্ছে সিসমোগ্রাম। আর মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল কি? রিক্টার স্কেল। রিক্টার স্কেলের আধুনিক ও নিখুঁত সংস্করণের নতুন নাম হচ্ছে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, যা ভূমিকম্পের মোট শক্তি পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচারের মেন ভাগ। আর্থ ইন্টেরিয়রের সবার প্রথমে থাকে কাস্ট, যেখানে আমরা আছি। তার নিচে থাকে ম্যান্টেল, তার নিচে থাকে কোর। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। প্রত্যেকটা পার্টের আবার দুটো দুটো করে ভাগ আছে। কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশানিক ক্রাস্ট, অর্থাৎ মহাদেশীয় আর মহাসাগরীয়। আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, বা এটাকে আমরা প্রোফেসিমা নিফেসিমাও বলে থাকি। আর লাস্ট হচ্ছে আপার কোর আর লোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার শোনো। এই যে আমরা ভাগটা পড়বো সেটা হচ্ছে আধুনিক আহ, ভূবিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুসারে। ঠিক আছে, এর আগেও এস সুয়েজ বলে বিজ্ঞানী ছিল, সে শুধুমাত্র 3টা পার্ট করেছে। সেই 3টে পার্ট কি কি? সিয়াল, সীমা আর নিফে। সবার বাইরের যে পোর্শন সেটা হচ্ছে সিয়াল, তার ভেতরের পোর্শনটা হচ্ছে সীমা, আর সবার ভেতরের অংশটা হচ্ছে নিফে। এটা কি করেছিল? এস সুয়েজ। এরকম আরো অনেক বিজ্ঞানী অনেক ধরনের ভাগ বলে দিয়ে গেছেন, কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মডার্ন ভিউজ অফ দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, যার মতে কাস্টের দুটো পার্ট আছে। কন্টিনেন্টাল কাস্ট, ওশানিক কাস্ট। ম্যান্টেলের দুটো পার্ট আছে, আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেল। আর কোরের দুটো পার্ট আছে, আপার কোর আর লোয়ার কোর। তাহলে কাস্টের দুটো পার্ট, কন্টিনেন্টাল কাস্ট আর ওশানিক কাস্ট। এবার আমরা একটা একটা করে বলবো। সবার আগে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ছবি, বারবার করে বলছি, পরীক্ষা কোশ্চেনটা আসলে ছবিটা দেওয়াটা মাস্ট। ঠিক আছে, কম্পারেটিভ এক্সামে ছবি আসবে না, বাট ছবিটা মনে রাখলে অনেক কিছু সম্পর্কে অ্যান্সার করা ইজি হয়ে যায়। যেমন সবার প্রথমে দেখো, সবার আগে তো এই দূরত্বগুলো মনে রাখবে। তারপরে আমাদেরকে মনে রাখতে লাগবে লেয়ার গুলো তারপরে কি আছে, এবং তারপরে মনে রাখতে লাগবে আমাদের বিযুক্তি রেখাগুলো। সবার প্রথমে আমরা আলোচনা করবো ভূত্বক নিয়ে। পৃথিবীর সব থেকে বাইরের কঠিন ও পাতলা আবরণকে বলা হয় ভূত্বক। এর গভীরতা প্রায় 30 থেকে 40 কিলোমিটার। এটি প্রধানত দুটি অংশ। দেখো, এটা হলো আমাদের শিলামণ্ডল, লিথোস্ফিয়ার। এর মধ্যে যে এই অংশটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের কন্টিনেন্টাল পার্ট। ঠিক আছে, যেখানে আমরা মানুষজন, পশু পাখিরা বসবাস করছে, সেটা সেটা হচ্ছে আমাদের মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ এটাই হলো আমাদের সিয়াল। সিয়ালের এসআই হচ্ছে সিলিকন আর এল হচ্ছে অ্যালুমিনিয়াম। এটি হালকা এবং এগুলো মহাদেশের নিচে অবস্থান করে। এবং তার নিচে দেখো গাঢ় কালারের যে দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে আমাদের সাগরীয় ভূত্বক, যেটাকে আমরা বলি সীমা। SIMA, সীমা। অর্থাৎ SI ফর সিলিকন আর MA ফর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো এবার অনেকেই সীমা আর সিয়ালকে গুলিয়ে ফেলে, যে মহাদেশীয়টা সিয়াল না মহাসাগরীয়টা সীমা।
না কোনটা কি সেটা গুলিয়ে ফেলে আগে পরে। তো সেক্ষেত্রে মনে রাখার জন্য সহজ সহজ একটা ট্রিক বলি, সিআল, SIAL। এবার শিয়াল তো আমরা চিনি না, শিয়াল নামক যে প্রাণীটা সেটা কিন্তু মহাদেশেই মানে নিশ্চয়ই মহাসাগরের মধ্যে আমরা শিয়াল দেখতে পাই না, মহাদেশেই আমরা শিয়াল দেখতে পাই, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তো যার কারণে শেয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বকে পড়বে, তাই আমরা শিয়ালকে মহাদেশীয় ভূত্বকের মধ্যে মনে রাখবো। আর বাকি থাকলো সীমা, যেটা হয়ে যাবে আমাদের মহাসাগরীয় ভূত্বক, কেমন, যেটা মহাসাগরের তলদেশে অবস্থান করছে। এই হয়ে গেল আমাদের লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, বা বলতে পারো ভূত্বক। এবার চলে আসবো আমরা গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে শিলামণ্ডলের নিচে প্রায় ২,৯০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডল, যার দুটো লেয়ার, একটা হচ্ছে আপার মেন্টাল আর একটা হচ্ছে লোয়ার মেন্টাল। যেটা আপার মেন্টাল সেটাকে আবার আহ, সেটাকে আমরা বলে থাকি কি প্রোফেসিমা। ঠিক আছে, কেন বলি প্রোফেসিমা? তার আগে তোমার হচ্ছে বলে রাখি যে এই আমাদের আপার যে ম্যান্টেল আছে, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল আছে, সেই ঊর্ধ্ব গুরুমণ্ডলেই আমরা আরেকটা স্তর দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। সেই অ্যাস্থনোস্ফিয়ারটা কি? এটা হচ্ছে ব্রিটিশ ভূবিজ্ঞানী জে ব্যারেল 1914, ঠিক আছে, জে ব্যারেল নামে একজন ভূবিজ্ঞানী ছিল, তিনি 1914 সালে সর্বপ্রথম এই অ্যাস্থনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন। কেন? আহ আসলে এই অ্যাস্থনোস্ফিয়ার শব্দটি এসছে গ্রিক শব্দ অ্যাস্থেনিয়া থেকে, যা অ্যাস্থেনিয়া কথাটির মানে হচ্ছে দুর্বল, আর স্ফিয়ার মানে তো মণ্ডল। তাহলে ভূত্বকের নিচে বহিঃগুরুমণ্ডলের ওপরে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত সান্দ্র প্রকৃতির স্বল্প স্থিতিস্থাপক স্তরকেই অ্যাস্থনোস্ফিয়ার বলে। এই অ্যাস্থনোস্ফিয়ারের মেন বৈশিষ্ট্য হলো এই স্তরেই পি এবং এস তরঙ্গের গতি আহ কম কম হয়ে যায়, মানে হ্রাস পায়। পি এবং এস তরঙ্গের যে বেগ এই স্তরে এসে হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, এটা হলো এই স্তরের মেন প্রাধান্য। তো এই যে গুরুমণ্ডলের কথা বললাম, এই গুরুমণ্ডলের যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, সেখানে ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম এদের আধিক্য দেখতে পাওয়া যায় বেশি। এটা তো লোয়ার ম্যান্ডেল, উপরে আছে আপার ম্যান্ডেল। আপার ম্যান্ডেলের ওপর পোর্শনে অ্যাস্ট্রোস্ফিয়ার দেখা যায়। তো এই ঊর্ধ্ব গুরুমণ্ডলে আমরা কি কি দেখতে পাই? ক্রোমিয়াম, লোহা, ঠিক আছে, ক্রোমিয়াম, লোহা মানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হয় প্রোফেসিমা, CROFESIMA, অর্থাৎ প্রো ফর ক্রোমিয়াম, Fe ফর ফেরাস মানে লোহা, Si ফর সিলিকন, অ্যান্ড Ma ফর ম্যাগনেসিয়াম। সো যার জন্য এই ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আমরা বলি প্রোফেসিমা, আর নিম্ন গুরুমণ্ডলকে বলি নিফেসিমা। নিফেসিমা সব একই থাকবে। এটা হয়ে যাবে নিকেল, নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অর্থাৎ যতই ভেতরে যাচ্ছি কি চেঞ্জ হচ্ছে, প্রোফেসিমা থেকে নিফেসিমা মানে নিকেলে চলে আসলাম। ঠিক আছে, এটা হলো নিম্ন গুরুমণ্ডল। এটা গেল আমাদের গুরুমণ্ডলের ওভারঅল ইম্পর্টেন্ট টপিকস। এরপর আমরা চলে আসবো কোথায়? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি? পৃথিবীর কেন্দ্রের চারপাশে সবচেয়ে অভ্যন্তরীণ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এটি প্রায় ৩,৫০০ কিলোমিটার বিস্তৃত। এর মূল হচ্ছে নিকেল আর লোহা, অর্থাৎ নিকেল আর ফেরাস, যার কারণে একে একসাথে নিফে বলা হয়। আর এর এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আউটার কোর, একটা হচ্ছে ইনার, মানে একটা বহিঃ কেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডলে উত্তাপ অত্যাধিকের কারণে লোহা এবং নিকেল এখানে গলিত বা তরল অবস্থায় থাকে। আর কেন্দ্রমণ্ডলে প্রচন্ড চাপের কারণে প্রায় ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও এখানে কেন্দ্র অঞ্চলটি কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, এই হলো আমাদের মেন স্তর। এবার এরপরে যেটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের বিযুক্তি রেখা মনে রাখতে লাগবে। ঠিক আছে, সবার আগে দেখে নাও বিযুক্তি রেখাগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেকটা পার্টের মাঝে মাঝে একটা করে বিযুক্তি রেখা আছে। যেমন কি বললাম, লিথোস্ফিয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের সিয়াল, একটা সীমা। সিয়াল আর সীমার মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে কনরাড। তারপর লিথোস্ফিয়ার আর ম্যান্টালের মাঝখানে একটা আছে, অর্থাৎ এরকম জায়গায়।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে ছবিটা একটু, না ঠিকই তো আছে, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে এই যে মোহ বিযুক্তি রেখা। এবার আপার মেন্টাল আর লোয়ার মেন্টালের মাঝে একটা আছে, যেটা যেটার নাম হচ্ছে রেপিড বিযুক্তি রেখা। তারপর আবার মেন্টাল আর কোরের মাঝখানে একটা মেন আছে, সেটার নাম হচ্ছে গুটেনবার্গ। দেন আউটার কোর আর ইনার কোরের মাঝখানে একটা আছে, যেটার নাম হচ্ছে লিহম্যান। দেখো পরে আমি সহজ করে দিচ্ছি বিষয়টা। এটা হলো সমস্ত ত্বকের একটা ছোট্ট ছক মনে রাখার জন্য। ভূত্বকের গভীরতা কত, গুরুমণ্ডলের গভীরতা কত, কেন্দ্রমণ্ডলের গভীরতা কত, সেগুলোর মূল উপাদানগুলো কি কি এবং তাদের অবস্থা কি কি, এখানে ছোট্ট ছকের মধ্যে জিস্ট আকারে দেওয়া আছে সহজে মনে রাখার জন্য। আর এই হলো ইম্পর্টেন্ট এই ছকটা। দেখো এই হলো মূল পাঁচটা আমাদের বিযুক্তি রেখা। ঠিক আছে, আর বিযুক্তি রেখাগুলো কিন্তু এমনি এমনি নামকরণ হয়নি, প্রত্যেকটি যে সমস্ত বিজ্ঞানী আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারেই সেই সমস্ত বিযুক্তি রেখার নাম রাখা হয়েছে। তো প্রত্যেকটা বিযুক্তি রেখার আবিষ্কারক এবং আবিষ্কারের সাল কিন্তু আলাদা, তো সেই হিসেবেই আমাদের মনে রাখতে হবে। তো দেখো কি বলেছে, কনরাড বিযুক্তি রেখা ভিক্টর কনরাড, মোহরভিসিক বিযুক্তি রেখা আন্দ্রিয়া মোহরভিসিক, রেপিতি বিযুক্তি রেখা উইলিয়াম রেপিতি, গুটেনবার্গ বিযুক্তি রেখা বেনো অ্যান্ড গুটেনবার্গ, লেম্যান বিযুক্তি রেখা ইঙ্গে লেম্যান। এরকম প্রত্যেকেই আবিষ্কার করেছে এবং তাদের অবস্থান চাইলে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এবং ভূমিকম্প তরঙ্গের প্রকৃতি গতিবেগ সবই দেওয়া আছে, আমি তো পিডিএফ শেয়ার করব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই হলো আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো। আচ্ছা এবার আরেকটা শর্ট থেকে আমি বলে দিই, এই বিযুক্তি রেখাগুলো সবার মনে থাকে না পরপর। ঠিক আছে, দেখো পাঁচটা পার্ট আছে। মেন আমাদের পার্ট কি, মেন হচ্ছে আমাদের পার্ট এক, দুই, তিন, তাই না? এই হলো তিনটা মেন পার্ট। এই মেন পার্টের মধ্যে একটা ছোট 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 করে পার্ট আছে। মেন পার্ট কোনগুলো, প্রথমেরটা যেটা হলো আমাদের ক্রাস্ট, তারপরটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, তারপরটা আমাদের কেন্দ্রমণ্ডল। ঠিক, তার মাঝখানে একটা করে ভাগ আছে, এই ভাগগুলোকে আপার লোয়ার করে ভাগ করা হয়েছে প্রত্যেকটাতে। টোটাল এরকম এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আমাদের পার্ট আছে, ভাগ আছে, তাই না? এই পাঁচটা ভাগেরই এই পাঁচটা নাম আছে। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে একটা শর্ট ট্রিক, সেটা হচ্ছে কোমরে গুলে, ক, মু, রে, গু, লে। এই কোডটা যদি মনে রাখো তাহলে তোমার মনে থাকবে। প্রথমে থাকবে ক, তারপরে মু, তারপর রে, তারপর গু, তারপর লে। অর্থাৎ যে কোনো স্তরের মাঝে তোমার বিযুক্তি রেখা সে জানতে চাক না কেন, তুমি ইজিলি বলে দিতে পারবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিযুক্তি রেখার গভীরতা সহকারে কোন স্তরের মাঝে রয়েছে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। কোমরে গুলে এটা মনে রাখলেই বলা যাবে। প্রথম বিযুক্ত রেখার নাম কোমরে গুলে, সেকেন্ডটার নাম হচ্ছে মোরোভিসিক, থার্ডটার নাম রেপিতি, ফোর্থটার নাম গুটেনবার্গ, লাস্টেরটার নাম হচ্ছে লেহম্যান। কোমরে গুলে এই এই কোডটার মাধ্যমে তুমি মনে রাখতে পারো। তো যাই হোক, আজকের আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচার ক্লাসটা এখানেই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আইসোস্ট্যাসি। এই হলো আমার জিওগ্রাফি মন্থন চ্যানেল। তোমরা এই কোডটা স্ক্যান করে নিতে পারো, কিংবা টেলিগ্রামে গিয়ে জিওগ্রাফি মন্থন 23 বলে সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে পিডিএফ অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আমাদের এটা হলো হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে যদি তুমি জয়েন থাকো তো সেখানে আমরা মাঝে মাঝে কিছু কিছু কুইজ শেয়ার করি, কিছু ছোট ছোট ইনফরমেশন শেয়ার করি, সেগুলো তোমরা জানতে পারবে। যদি তোমরা চাও তো জয়েন করতে পারো। এছাড়া ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো আজকের ক্লাসটা এখানে, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।